সার্থক আর স্রোতের বিয়ে ঠিক করলো সার্থকের বাবা আর রাই। অবাক হয়ে গেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্রোত ফ্রেশ হয়ে আসে, এসে মন খারাপ করে রাইকে বলতে থাকে, দিদি ভাই আমি পারবো না, প্লিজ তুই আমার ব্যাপারটা বোঝ, আমি কিছুতেই পারবো না, তুই আঙ্কেলকে বুঝিয়ে বল। তখন রাই বলতে থাকে, কেন কেন তোর কি হলো? তখন রাই বলতে থাকে, তুই তো বলেছিলি যে যাবি, তাহলে হঠাৎ করে তুই না করছিস কেন? তখন স্রোত বলে, না দিদি ভাই, এটা আমি কিছুতেই করতে পারবো না, আমি তো এখন বিয়ে করতে চাই না, তাহলে কেন আমি তাদের সামনে গিয়ে বসবো বলতো? বিয়ের জন্যই তো বসা। তখন রাই বলে, আরে না, দেখলে কি বিয়ে হয়ে যায়? তুই দেখলি, আলাপ করলি, ভালোও তো লাগতে পারে বল। তখন স্রোত বলে, না, আমার ভালো লাগবে না দিদি ভাই, আমি কিছুতেই যাব না, আমাকে কেন এই অস্বস্তির মধ্যে তোরা ফেলছিস বলতো? আমার ভালো লাগছে না, আমি শুধু আমার পড়ালেখার দিকেই ফোকাসটা করতে চাই, কেন এই বিয়ে দেখা এগুলো দিয়ে আমার পড়ালেখাটা তোরা নষ্ট করতে চাইছিস বলতো? তখন এই কথা শুনে রাই অবাক হয়ে যায়। তারপরে স্রোতকে বলতে থাকে, আচ্ছা স্রোত, হঠাৎ করে তোর কি হয়ে গেল? তুই নিজেই তো রাজি হয়েছিলি, আর তাছাড়া তুই যদি না যাস তাহলে আঙ্কেলের মান সম্মানটা এখন কোথায় থাকবে, তুই বলতে পারিস? তখন স্রোত বলে, যাই হোক না কেন, তোরা যাই করিস না কেন, আমি যাব না, আমি ওরকম ভাবে যেতে পারবোই না, আর তাছাড়া দেখা হলেই সেই ছেলে যদি আমার ফোন নাম্বার চায়, তারপরে কথাই বলবো না আমি পড়ালেখা করব? না, না, আমার পড়ালেখাটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন শুধু পড়ালেখার দিকেই ফোকাস করতে চাই, আর কিছুই না। তখন এই কথা শুনেই রাই বলতে থাকে, আচ্ছা, আচ্ছা, আমরা দেখলেই কি আর বিয়ে হয়ে যায়? তুই আগে দেখ, তারপরে না হয় আমি সবটা বুঝিয়ে বলবো। আগে তো যাবি তো? তখন স্রোত বলে, না, আমি কারোর সামনে গিয়ে বসতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তখন এই কথাতে রাই বলতে থাকে, দাঁড়া, দাঁড়া, অন্য কাউকে মানে? তুই আর কাউকে কাকে ভালোবেসেছিস? কাকে? তুই তো কারো কথা আমাকে বলিসনি। তখন স্রোত বলে, দেখ দিদি ভাই, এখন কিন্তু মজা করার সময় নয়, আমার ভালো লাগছে না। তখনই রাই স্রোতের দিকে তাকিয়ে বলতে থাকে, স্রোত, আমার কেন মনে হচ্ছে যে তুই আমাকে অনেক কিছু বলতে চাস? এরকম তো কখনো মনে হয়নি। কি কথা বলবি আমার কাছে বল? তখন স্রোত বলতে থাকে, না রে দিদিভাই, ওরকম কিছুই না, কিন্তু আমি এখন কোনো বিয়ে করতেই চাইছি না, কোনো বিয়েই করতে চাইছি না, প্লিজ বোঝার চেষ্টা কর। আমি আমার পড়ালেখাটা এগিয়ে নিয়ে যেতে চাই, আমি একাই পারবো। তখন রাই বলে, আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, ঠিক আছে, তুই না এখন এগুলো নিয়ে একদম ভাববি না। তারপরেই এই কথাগুলো বলে রাই হাসতে থাকে। তখন স্রোত বলে, তুই মজা করছিস? তখন রাই বলতে থাকে, না না, মজা করবো কেন, তোর এসএস স্যারের কথা মনে পড়ছে না? তখন সৈয়দ বলে, কি যে বলিস না, ওই খারুসটার কথা আমার কেন মনে পড়বে? আর তাছাড়া উনি খারাপ ব্যবহার করেছে বলেই তো আমি আঙ্কেলকে হ্যাঁ বলে দিয়েছিলাম, না হলে আমি কখনোই হ্যাঁ বলতাম না। তখন এই কথা শুনেই মিটিমিটি হাসতে থাকে রাই। অন্যদিকে দেখা যাবে সার্থক রাগ করে জামা কাপড় গোছাতে থাকে আর বলতে থাকে, আমি থাকবোই না, এ বাড়িতে আমি থাকবোই না। তখন কাপড় চোপড় গোছাতে গিয়ে হঠাৎ করে বলতে থাকে, স্রোতটা কেন যে বিয়ের জন্য রাজি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না, আর বাবাইকে কেন যেন ওকে এত জোর করছে সেটাও বুঝতে পারছি না। আর ওর বিয়েতে রাজি হওয়াতে আমার কি হয়েছে? আমি কেন এরকম করছি, আমি কেন এত রিয়েক্ট করছি? তখনই হঠাৎ করেই সার্থক স্রোতকে দেখতে পায়। তখন স্রোত বলতে থাকে, স্যার, আমার বিয়ে হয়ে গেলে আপনার কি এমন যায় আসে বলুন তো, কি এমন যায় আসে? তখনই সার্থক বলতে থাকে, তুমি তুমি এখানে কি করছো, তুমি কেন এসেছো এখানে? তখন স্রোত বলতে থাকে, কেন আসবো না বলুন তো? আপনি তো আমার কথাই ভাবছেন, তাহলে আমি কেন আসবো না? তখন সার্থক বলে, তোমাকে কে বলেছে আমি তোমার কথা ভাবছি? মোটেও আমি তোমার কথা ভাবছি না। তখন স্রোত কাছে এসে সার্থকের কলার চেপে বলতে থাকে, হ্যাঁ, আপনি আমার কথাই ভাবছেন। আর আপনি আমার কথা কেন ভাবছেন স্যার এত? তখন সার্থক বলতে থাকে, তুমি আমাকে ছাড়ো। তখন স্রোত বলে, পারলে ছাড়িয়ে নিন না। তখনই সার্থক স্রোতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজেই আরো চেপে ধরে স্রোতকে। তখন স্রোত বলে, আপনি পারবেন না স্যার, পারবেন না, আপনি যতই বলুন না কেন, দেখুন না, আপনি আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেবেন বলেই নিজেই আরো চেপে ধরেছেন আমাকে। তখন এই কথাতেই সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে। তারপরে স্রোত বলে, আপনি আমাকে ভালোবাসেন, সেই জন্য আপনি এরকম করছেন। যা শুনে সার্থক পুরো অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছো তুমি, কি বলছো স্রোত তুমি? তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি আমাকে ভালোবাসেন, তাই আপনার আমার জন্য এত খারাপ লাগছে, আমার বিয়ের কথা শুনে আপনার কষ্ট হচ্ছে, না হলে আমার বিয়ের কথা শুনে আপনার কেন কষ্ট হবে? তখনই স্রোতের মুখে এই কথাগুলো শুনে সার্থক পুরো অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে স্রোত সেখান থেকে চলে যায়। তখন সার্থক বলতে থাকে, কেন এই মেয়েটা বারবার আমার কাছে আসছে, বারবার আমার ভাবনায়ও আসছে, আমার সবকিছুতে ও কেন আসছে, আমার আর ভালো লাগছে না। এই ভেবে সার্থক রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে অনির্বাণের সাথে কথা বলতে থাকে বিক্রম। তখন বিক্রম বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে সব টেস্ট আমি করে ফেলেছি,
আর উনি তো বলল যে আশা আছে, তুমি কি কথা বলেছো? তখন অনির্বাণ বলে, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমিও কথা বলেছি। ও বলেছে 90% চান্স আছে আর 10% মিস হতে পারে। তুমি কি করাবে সার্জারিটা? তখনই বিক্রম বলতে থাকে, 10% চান্স যদি থাকতো না অনির্বাণ, তাও আমি করাতাম। বিশ্বাস করো, এই জীবনটা না আমি আর চাই না। এই জীবনটা আমি আর চাইছি না। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে যে আমি কতটা কষ্টে আছি। এই জীবনটা যে কত কষ্টের। তখন অনির্বাণ বলতে থাকে, সেই জন্য তো বিক্রম, আমি এখন আর কারো কথা ভাবছি না। আমি শুধুমাত্র তোমার কথা ভাবছি। তোমাকে সুস্থ করার কথা ভাবছি। আর তাছাড়া আমার বন্ধু তো ভরসা দিয়েছে যে তুমি সুস্থ হওয়ার চান্স আছে। তখন এই কথা শুনে বিক্রম খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি অনির্বাণ, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তুমি না থাকলে এরকম একটা ডক্টরের সাথে আমি কোনোদিনও কনসাল্ট হতে পারতাম না, কথাও বলতে পারতাম না। তার কাছে যাবো দূরে থাক। তোমার জন্যই এত কিছু হয়েছে। তখন অনির্বাণ বলতে থাকে, না না, কি যে বলছো না, আমি তো রায়ের জন্য কখনো কিছু করতে পারিনি। তোমার জন্য যদি এতটুকু করতে পারি, তাহলে আমি নিজেকে অনেক অপরাধ থেকে মুক্তি পাবো, অনেক অপরাধ থেকে। তারপরে বিক্রম বলতে থাকে, আসলে অনির্বাণ একটা কথা, আমার না একটা কথা জানা ছিল। তুমি একটু কাইন্ডলি ডক্টরের সাথে কথা বলে দেখবে? তখন অনির্বাণ বলে, কি? তখন বিক্রম বলতে থাকে, আসলে এই সার্জারিতে তো অনেক খরচ হবে। তা কত টাকা লাগবে তুমি যদি জিজ্ঞাসা করে আমাকে জানাতে, তাহলে আমার সুবিধা হতো আমার জন্য। তখনই অনির্বাণ মনে মনে ভাবে, না না, এই টাকাগুলো যে সম্পূর্ণ আমি দিচ্ছি সেটা এখন কি বিক্রমকেও বলা যাবে না। তাহলে ভুল বুঝবে আর রায়ও সেটা ভালোভাবে নেবে না। না, অন্য কিছু বলতে হবে। তখন বিক্রম বলতে থাকে, অনির্বাণ কি হলো? তখন অনির্বাণ বলে, আসলে জানো তো, আমি ওর সাথে কথা বলেছিলাম। ও টাকা ঠিকই পেয়ে যাবে, কিন্তু সেটা একটা সংস্থা দেবে। সংস্থা আছে যারা এরকম মানুষদের নিয়ে কাজ করে। তখন এই কথা শুনে বিক্রম খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তাহলে তাহলে তো খুব খুশির খবর, খুব ভালো কথা। তাহলে আর অন্য সব খরচও তো আছে, বলো। যে খরচটা লাগবে সেটাও আমাকে বলে দিলে ভালো হতো। তখন অনির্বাণ বলে, শোনো, এরকম রোগীর থেকে না 1 টাকাও নেওয়া হয় না। তুমি যদি সুস্থ হও, সেটা শো আপ করেই তো ওনারা আরো অনেক টাকা উপার্জন করতে পারবে। সেই জন্য ওনারা 1 টাকাও নেয় না। তখন এই কথা শুনে বিক্রম খুব খুশি হয়ে যায়, বলে, সত্যি, মিষ্টি যে বলে যে ভগবান আছে, সত্যিই আছে। আমি জানো তো, আমি সুস্থ হয়ে গেলে না আমার থেকে খুশি মনে হয় কেউ হবে না। সত্যি। তারপরে এই কথা বলে অনির্বাণের সাথে ফোন করে রেখে দিলেই তখন স্রোত এসে বলতে থাকে, কিরে দাদা ভাই, কার সাথে কথা বলছিলি? তখন বিক্রম বলে, কার সাথে না, আয় আয়। তখন স্রোত বলতে থাকে, দাদা ভাই, কেউ না আমার কোনো কথাই শুনতে চাইছে না। তুই একটু না কর না, আমি এখন বিয়ে টিয়ে কিচ্ছু করতে চাইছি না, আমি শুধু পড়ালেখা করতে চাই। তখন বিক্রম বলে, কেন না করবো বলতো? কারণ ছেলে বিদেশে থাকে। তুই যদি বিদেশে চলে যাস, সেটেল হতে পারিস, তুই যদি ওখানে গিয়ে পড়াশোনা করতে পারিস, ডিগ্রি নিতে পারিস, তাহলে সেটা আরো ভালো কথা স্রোত। তাহলে তুই কেন না করছিস বলতো? তখন স্রোত বলতে থাকে, দূর, তুইও না সবার মতোই বলছিস দা ভাই, আমার না ভালো লাগছে না, তোরা কেউ আমার ব্যাপারটা বুঝতে পারছিস না। তখন বিক্রম বলতে থাকে, দেখ স্রোত, যেটা না তোর জন্য হচ্ছে সেটা ভালোই হচ্ছে। তুই দেখ না বোন, দেখলেই তার বিয়ে হয়ে যায় না। আর তাছাড়া বিদেশ গিয়ে আমরা কি তোকে লেখাপড়া করাতে পারবো? তুই যদি সেই সুযোগটা পাস তাহলে ক্ষতি কি? তখন সেখান থেকে স্রোত রেগে টেগে চলে গেলে বিক্রম বলতে থাকে, স্রোত রে, আমি সত্যি তোকে পড়াশুনো করাবো। সত্যি আমার ব্যাপারটা তুই বুঝতে পারছিস না, কিন্তু আমি যদি সুস্থ হয়ে একবার দাঁড়াই না, আমি উপার্জন করে ঠিকই তোকে বিদেশ পাঠাবো। এই বলে বিক্রম মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে বৌমনি আর রাই সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে আসে, কিন্তু স্রোত রেডি হয় না। স্রোত পড়তে বসছে। তখনই রাই এসে বলতে থাকে, কি স্রোত, তুই পড়তে বসেছিস কেন, যাবি না? তখন স্রোত বলে, না, আমি যাব না, বলে তো আমার জ্বর হয়েছে। তখন রাই বলে, এটা কোনো কথা? আঙ্কেল জানে তুই যাবি আর এখন বলছিস জ্বর হয়েছে? এটা কি আঙ্কেল মানবে? চল, আঙ্কেলের মুখটা আজকে থাকবে? কবে থেকে বলা বলতো? তখন স্রোত বলতে থাকে, আমি জানি না, তবে আমি যাব না। এই বিয়েটের মতো সংসারে আমি কিছুতেই যেতে পারবো না। তখন বৌমনি বলতে থাকে, এটা কেমন কথা স্রোত? যেতে তো হবে বলো, তোমার জন্যই তো। আর তাছাড়া তোমাকে সংসারে কেন যেতে হবে? তোমার জন্য আমি একটা শাড়ি বের করে রেখেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর দেখলে কি বিয়ে হয়ে যায়? এখানে কি বিয়ের কথাবার্তা হবে বলো তো? এখানে তো শুধুমাত্র তুমি ছেলেকে দেখবে, তোমার সাথে ছেলে দেখা করবে, তোমরা কথাবার্তা বলবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে না এগোবে ব্যাপারটা, না হলে তো এগোবে না। তখন স্রোত বলে, সেই ব্যাপারটা তো একই হলো। আর এত সুন্দর একটা শাড়ি কেন বের করে দিয়েছো? আমি যেরকম আছি সেরকম ভাবেই যাবো।